আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। তো আমরা আমাদের আসলে যে চ্যাপ্টারটা শুরু করছিলাম সেটা হচ্ছে পর্যায় সারণী। সেটার ফার্স্ট যে পার্টটা, সে পার্ট 1 টা আমরা শেষ করছিলাম। আজকে আমরা এখন থেকে এই অংশ থেকে পার্ট 2 টা পড়া শুরু করব। obviously বুঝতে পারছো। আরেকটা দিনে আসলে ক্লাসটা রেকর্ড করতে হচ্ছে। সো পার্ট করতাম না বিশেষ করে টু মাচ আসলে টায়ার্ড থাকার জন্য বিশেষ করে পার্টটা করতে হচ্ছে এবং আই থিংক পার্ট করে থাকলে তোমার জন্য পড়াটাও সুবিধা হবে। তুমি জানবা যে ওই পার্টের মধ্যে কতটুকু আলোচনা আছে। সো দুজনের জন্য উইন-উইন সিচুয়েশন। সো আমরা আজকে যে জিনিসটা পড়বো এই লেকচারের মধ্যে সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ। চলো শুরু করি আর এদিক ওদিক কথা না বাড়িয়ে। সো আমার পরিচয়, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম খান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, সো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আমাকে পর্যায়বৃত্ত ধর্মের একটা সিম্পল সংজ্ঞা জানতে হবে। সেটা হচ্ছে জিনিসটা কেমন বলতেছে, পর্যায়বৃত্ত ধর্ম না। সো যে সকল মৌলের যে সকল ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, হ্যাঁ, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কোনো একটা পর্যায়ে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। ঠিক আছে? পর্যায় সারণীতে তুমি ডিরেক্ট বলতে পারবা পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। কিসের উপর? ভর না কিন্তু, মানবিক সংখ্যার উপর ভিত্তি করে, পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ। সো পর্যায়বৃত্ত ধর্ম অনেকগুলো আছে, বাট টু বি অনেস্ট আমাদেরকে যে কিছু পড়তে হবে সেটা হচ্ছে, একটা হলো আমাদের পারমাণবিক আকার, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে ভাই আয়িত। আরেকটা কি বলতো? আয়িত। এই যে টোটাল আমরা এই 4টা পড়বো। এখন তুমি বলতে পারো ভাই 2টা শব্দ লিখলেন, 4টা কেমনে? 4টা আমি বুঝাইতেছি। আয়িত। ওকে। সো জিনিস যেটা আমরা কাজ কমপ্লিট করব আর কি, সেটা হচ্ছে যে পারমাণবিক আকার আর একটা হচ্ছে আমাদের আয়িত। ওকে, সো যদি আমি একটু স্পেসিফিক ভাবে এটা একটু কমপ্লিট করে ফেলি, তারপরে যাচ্ছি বাকি অংশটুকু। ওকে, ডান। সো হেয়ার ইট ইজ। দেখো, পারমাণবিক আকার যে কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকারটা কি হবে আসলে? হ্রাস বা ছোট হবে, হ্রাস পাবে বা ছোট হবে। উপর থেকে নিচে আসলে আকারটা হবে হচ্ছে ভাই অলওয়েজ বৃদ্ধি। সব সময় হচ্ছে কেমন হবে? বৃদ্ধি হবে। ওকে, ঠিক একই রকম ভাবে আয়িত যদি আমি বলি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এখানে আসলে কয়টা ধর্ম রয়েছে বলো তো? তিনটা ধর্ম রয়েছে। একটা হচ্ছে আয়নীকরণ শক্তি, একটা হচ্ছে ইলেকট্রন শক্তি, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কি কি? এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আর এই অংশটা কি? তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা। এমন। আচ্ছা, সো এই আইত জিনিসটা বাম থেকে ডানে গেলে, আমার কোন একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে এক্সাক্ট এই যে আকার ছিল সেটার বিপরীত হবে। এটা হবে হচ্ছে বৃদ্ধি, আর এ পাশে হবে হচ্ছে একটা পর্যায়ের একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে এটা হবে হচ্ছে হ্রাস। ঠিক আছে? সো এখন পারমাণবিক আকারের ভিতরে বেসিক্যালি তুমি জানো যে পারমাণবিক আকারের ভিতরে আসলে কোনো প্রকার এক্সেপশন নাই। নো এক্সেপশন। এই রুলসটা সবসময় ফলো করবে। নো এক্সেপশন। এই রুলসটা সবসময় ফলো করবে। আর যদি আমরা চিন্তা করি হচ্ছে আয়িতের কথা, তাহলে এখানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তির ভিতরে একটু এক্সেপশন আছে, সেগুলো আমরা ডিটেইলসে আলোচনা করব, কোনো সমস্যা নাই। তড়িৎ ঋণাত্মকতার মধ্যে মোর অর লেস কোনো এক্সেপশন নাই। ওকে? আচ্ছা। সো আশা করি তুমি সংজ্ঞাটা বুঝছো। সংজ্ঞাটা এখানে দেওয়াও আছে। এই যে দেখো, পর্যায়বৃত্ত ধর্মগুলোও দেওয়া আছে। আমি এখানে খুব বেশিক্ষণ টাইম দিব না। পর্যায়বৃত্ত ধর্মগুলোর কথা বলা আছে। তার ভিতরে আমাদের ইলেকট্রন আসক্তি, এটাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ, ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন নেগেটিভিটি, ইএন, ইলেকট্রন নেগেটিভিটি। আয়নীকরণ শক্তি, এটা হচ্ছে আমাদের আইই, আয়োনাইজেশন এনার্জি। ধাতব ধর্ম, সেটা হচ্ছে আমাদের মেটালিক ক্যারেক্টার, হ্যাঁ, মেটালিক ক্যারেক্টার। সো এরকম ভাবে দিলা। পরমাণুর আকার, সেটা হচ্ছে আমাদের সাইজ, ওকে, বা আকার। আর অধাতব ধর্ম, সেটা হচ্ছে আমাদের আসলে মানে মানে যেটা আমাদের নন মেটালিক ক্যারেক্টার, অ্যাকচুয়ালি নন মেটালিক। এটা হচ্ছে মেটালিক, এটা হচ্ছে আমাদের নন মেটালিক। এই হলো ওভারঅল আলাপ।
ওকে, সো এর ভিতরে আমরা পড়বো আসলে কোনগুলো, ওই পদার্থের আকার থেকে শুরু করে এই পর্যন্ত। দেখো এবার যে কথাগুলো বলা হয়েছে মেইনলি পর্যায়বৃত্ত ধর্মের মেইন আসলে জিনিসটা কি, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে পরমাণুর ক্রমাঙ্কের উপর ভিত্তি করে পারমাণবিক সংখ্যার উপর সাজানোর পরে একটা নিয়মিত সংখ্যার ব্যবধানে একটা নির্দিষ্ট গ্রুপের মৌলের ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। 2, 8, 8, 18, 18, 32 এই সংখ্যার ব্যবধানে রাসায়নিকভাবে সমধর্মী একই গ্রুপের মৌলগুলো পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের কক্ষের একই ইলেকট্রন বিন্যাসের পুনরাবৃত্তি হলোই মৌলগুলোর পর্যায়ভিত্তিক প্রধান কারণ, মানে পর্যায়ভিত্তিক যে ধর্ম সেটার প্রধান কারণ। যেমন এই কথাটা যেটা বলছে সেটা আমি একটু বুঝাই। ধরে নাও আমাদের হচ্ছে নাইট্রোজেন গ্রুপ, এটা কত গ্রুপ হচ্ছে আমাদের 15। নাইট্রোজেনের পরে কি আছে? ফসফরাস। নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে জয়টা ইলেকট্রন, সেটা হচ্ছে আসলে কয়টা? 5টা। ফসফরাসেরও ভাই বিলিভ মি 5টা। তুমি একই রকম ভাবে আর্সেনিক, এটারও পাবা হচ্ছে 5টা। ঠিক আছে, কারণ কি? কারণ একটা নির্দিষ্ট ইলেকট্রন সংখ্যা ব্যবধান হয়ে হয়ে এটা কিন্তু আসতেছে। দ্যাটস ওয়াই সেম জিনিসটা তুমি বলতে পারো হচ্ছে যেমন হচ্ছে বেরিলিয়াম, এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। তারপরে চলে আসো যদি ম্যাগনেসিয়াম, এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। এরপরে যদি ক্যালসিয়ামের কথা বলো, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা? ইলেকট্রন 2টা। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেমন এখান থেকে এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 বেশি, এখান থেকে এখানে পারমাণবিক সংখ্যাও 8 বেশি, এরপরে যেটা সেখানে হচ্ছে 18 বেশি বৃদ্ধি পাচ্ছে, বাট সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি? এক্স্যাক্টলি সেম। এই কথাটাই বলতেছে এখানে। এটাই হচ্ছে আমাদের মেইন কারণ, তাদের ধর্মগুলো একই রকম হওয়ার জন্য, বা পর্যায়ভিত্তিক ধর্মটা পুনরাবৃত্তি হওয়ার জন্য সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটা। ওকে, যেহেতু একই গ্রুপভুক্ত মৌলসমূহের শেষ শক্তি স্তরে একই নীতি অনুসরণ করে ইলেকট্রন প্রবেশ করে, সেহেতু এই মৌলগুলোর রাসায়নিক ধর্ম একই হয়। যেমন সোডিয়াম এবং পটাশিয়াম অনেক ক্ষেত্রে একই ধর্ম প্রদর্শন করে থাকে, দুইজনই অতীব সক্রিয় একটা ধাতু। ক্লিয়ার কনসেপ্টটা? ডান। নেক্সটে আসো, এই যে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, এই জিনিসটার কথা। আকার সম্পর্কে আমরা যা যা বললাম তাতে আমরা একটু বুঝে ফেলি। আকার নিয়ে যদি আমি একটু কথা বলি, পারমাণবিক আকার। ওকে, সো আকারের হিসাবটা ছিল হচ্ছে আমাদের এরকম। আমরা বললাম এখানে যে ভাই আমার আকারটা হবে হচ্ছে বাম থেকে ডানে একটা, উপর থেকে নিচে একটা। সো আকারটা ছিল আমাদের এরকম যে বাম থেকে ডানে হচ্ছে এটা আমাদের হ্রাস, আর উপর থেকে নিচে হচ্ছে এটা আমাদের বৃদ্ধি, এমন। ওকে, সো এখন এটার কারণটা কি? ধরে নাও, জাস্ট চিন্তা করো যে এখানে আমি একটা পর্যায় বরাবর দিতেছি, একটা গ্রুপ বরাবর দিই। এখানে ধরে নাও আমাদের হচ্ছে এলিমেন্টটা আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলই লিখি, খুব বেশি পর্যায় পর্যন্ত যাব না। আচ্ছা, একটু বাড়ায় দিই, দ্বিতীয় পর্যায়ের মৌল পর্যন্তই লিখি। তো ধরে নাও হচ্ছে যে ভাইয়া আমি এটাকে দিলাম হচ্ছে এরকম, হ্যাঁ, এরকম একটা দেই, এরকম একটা দেই, এরকম একটা দেই, হ্যাঁ এনাফ। আর এরপরে হচ্ছে যে এটাকে নিচে একটা দিই, নিচে একটা দিই, এখানে সাথে হচ্ছে আরেকটা দিই। ডান। আচ্ছা, এখানে আমাদের যে এই এলিমেন্টটার কথা বলতেছি আমরা, ধরে নাও সেটা হচ্ছে আমাদের বেরিলিয়াম, বিই। তাহলে বেরিলিয়ামের পরে আগে লিথিয়াম ছিল যদিও। আচ্ছা, তুমি লিথিয়াম দিয়ে শুরু করো না হয়, ধরো লিথিয়াম। তারপরে এখানে কে আছে ভাই? বেরিলিয়াম। তারপরে কে আছে বলো তো? বোরন। মানে একটা পর্যায়ে বরাবর আমি ডানে যাচ্ছি, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে হচ্ছে এখানে কে? কার্বন। ওর পর্যায়ে বরাবর, লিথিয়াম পর্যায়ে বরাবর কে আছে নিচে? সোডিয়াম, সোডিয়াম। এখন পারমাণবিক আকার বলতে বেসিক্যালি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এই যে কেন্দ্র থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের দূরত্বটা, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের পারমাণবিক আকার, বা এটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ, এটাই হচ্ছে তার পারমাণবিক আকার। এখন তুমি দেখো লিথিয়ামের ইলেকট্রন কয়টা? 3টা। সো এই যে আমি দিয়ে দিলাম ইলেকট্রন 3টা, প্রোটন আছে নিশ্চয়ই 3টা। বেরিলিয়ামে যখন যাচ্ছে এখানে আমার ইলেকট্রন প্রোটন 4টা 4টা করে, কিন্তু আমার শক্তি স্তর কি এক্সট্রা কোনো যুক্ত হচ্ছে? না, নিশ্চয়ই না। এখানেও 2টা ইলেকট্রন, এখানেও কয়টা ইলেকট্রন বলো তো? 2টা ইলেকট্রন। এখন তুমি বলো এখানে 3টা ইলেকট্রন 3টা প্রোটনকে একই দূরত্ব থেকে টানতেছিল, এখানে আকর্ষণ বল বেশি নাকি 4টা ইলেকট্রন 4টা প্রোটন একই দূরত্ব থেকে টানতেছে, নিজের কাছের দিকে টানতেছে? এখানে তো প্রোটনগুলো আছে নিউক্লিয়াসের ভিতরে, এ তো বেশি টানতে পারবে। 4টা প্রোটন 4টা ইলেকট্রন পারবে না? তার মানে এখানে বলটা বেশি, এখানে বল বেশি হলে এটাকে শ্রিঙ্ক করে রাখবে, বা আসলে জড়ো করে রাখবে, বা আরো ছোট করে রাখতে চাইবে না? এক্স্যাক্টলি। তাই এটার আকারটা হয়ে যাচ্ছে হচ্ছে এটার, এটাকে যদি তুমি R1 বলো, এটাকে যদি তুমি R2 বলো, তাহলে এই সম্পর্কটা তুমি কেমন বলতে পারো? R1 অবভিয়াসলি গ্রেটার দ্যান R2। কারণ এই R2 এর ভিতরে, এই জায়গার ভিতরে ইলেকট্রন প্রোটন যেহেতু বেশি, আকর্ষণ বলটা বেশি হবে, এবং নতুন কোনো শক্তি স্তর আসলে যুক্ত হচ্ছে না। ওই সেম জায়গার ভিতরে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, বেসিক্যালি প্রোটন সংখ্যা বাড়তেছে। বোরনও সেম টু সেম 2টা, আর এখানে হচ্ছে কয়টা বলো তো? 3টা ইলেকট্রন, এমন দিয়ে দিলাম। এরপরে যদি আমি আসি কার্বনে, তাহলে এখানে হচ্ছে ধরো 2টা, আর এখানে কয়টা ইলেকট্রন? পরের শক্তি স্তরে 4টা, তার মানে টোটালে 6টা ইলেকট্রন, আবার বেশি। বাট ইন কনসেপ্ট অফ সোডিয়ামের কথা যদি তুমি যাও, তাহলে ভাই এখানে টোটালি ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা বাড়ছে, বাট সাথে সাথে ইলেকট্রন তো 11টা আমি ইলেকট্রন ধরো দিলাম,
সাথে সাথে আমাদের কেন্দ্র থেকে একটা সর্ববস্তু শক্তি স্তরে একটা নতুন শক্তি স্তর যুক্ত হয়েছে না? তার মানে আমরা বলতে পারি এই যে একই পর্যায়ে কি হচ্ছে, আকারটা বৃদ্ধি পাচ্ছে। আর একই পর্যায়ে বলি একই গ্রুপে যখন তুমি উপর থেকে নিচে আসতেছো আকারটা বাড়তেছে, সিম্পল। যেহেতু কেন? কারণ এখানে নতুন শক্তি স্তর যুক্ত হয়। আর বাম থেকে ডানে গেলে আকারটা হ্রাস পাচ্ছে। কেন? কারণ ওখানে কোনো নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে ওখানে জাস্ট ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যুক্ত হচ্ছে। ক্লিয়ার? ডান। ওকে, তাহলে এই কথাই এখানে বলা হয়েছে পারমাণবিক ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের দূরত্ব। এটা জাস্ট রিডিং দিবা, একই কথা, আর কিচ্ছু প্রয়োজন নাই এখান থেকে। এখন এই যে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন, এটা আমি যা বলছি দেখো, একটা গ্রুপে উপর থেকে নিচে নামতেছে, এরকম কি অ্যাটমিক সাইজটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। একটা পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছে, এটা কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। এখন চলে আসো, আমাদের চিন্তা করতে হবে হচ্ছে আয়নের হিসাব নিকাশ, আয়নের আকার। এটা একটু যদি কোয়েশ্চেনটা ধরো কি বলবো, হার্ডশিপ করার দিকে চিন্তা করে, তাহলে এরকম কোয়েশ্চেনগুলো দিবে। আয়নের আকার যদি নিয়ে চিন্তা করো একটু, আয়নের আকারে আমাকে দেখতে হবে যে কে আমার প্রভাবশালী, ইলেকট্রন প্রভাবশালী নাকি মানে ইলেকট্রন প্রভাবশালী, নাকি হচ্ছে আমাদের ইলেকট্রন প্রভাবশালী, নাকি হচ্ছে আমাদের কি বলে যে প্রোটন প্রভাবশালী। আমি একটু সিম্পল বলে দিই, যদি ইলেকট্রন প্রভাবশালী হলে সিদ্ধান্তটা হবে হচ্ছে এরকম, আকার হবে হচ্ছে ভাই বড়। আর যদি আমাদের প্রোটন প্রভাবশালী হয়, তার মানে কি প্রোটন বেশি টানতেছে, হিসাবটা এমন, প্রোটন প্রভাবশালী হলে আকারটা হবে কি ছোট। এটা আমি তোমাকে আগে বলে দিলাম, এখন তুমি জাস্ট এখানে বসাবা, তোমার উত্তরগুলো হয়ে যাবে। যেমন আমি তোমাকে বলতেছি, ধরো সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, এই দুজনের ভিতরে কে বড় কে ছোট? ক্লোরিন এবং ক্লোরিন মাইনাস, এই দুজনের ভিতরে কে বড় কে ছোট? যদি একটু তুলনা করতে বলি, তাহলে বলো তো, অবভিয়াসলি এখানে এ বড় এ ছোট, এখানে এ বড় এ ছোট। কেন? এই যে আমি উত্তর লিখেই রাখছি উপরে। সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, তোমার 11টা প্রোটন রয়েছে এবং 11টা ইলেকট্রন রয়েছে, এটা নিউট্রাল অবস্থায় আছে, ভেরি গুড। সোডিয়াম প্লাসের ক্ষেত্রে চিন্তা করো, এখানে প্রোটন রয়েছে তো 11টা, কারণ প্রোটন তো কোনো আদান প্রদান হতে পারে না, বাট এত ইলেকট্রন একটা ত্যাগ করে ফেলছে, তার মানে এখানে 10টা ইলেকট্রন রয়েছে। তার মানে 11টা প্রোটন বেশি আকর্ষণ করতে পারবে 10টা ইলেকট্রনকে। অথবা তুমি বলতে পারো সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে যে একটা ইলেকট্রন ছিল সেটা তো চলেই গেছে, তার মানে এখানে আকর্ষণ বলটা বেশি হবে, এটাকে স্ট্রিং করে রাখতে পারবে, ছোট করে রাখতে পারবে। ডান, ডান, অবভিয়াসলি ডান। ওকে, এরপরে যদি আমি তোমাকে বলি ক্লোরিন এবং ক্লোরাইড আয়ন, তার ভিতরে তুমি কিভাবে তুলনা করবা এটা? তাহলে আমি তোমাকে বলবো, এই যে যেটা ক্লোরিন, এই ক্লোরিনের 17টা ইলেকট্রন 17টা প্রোটন। এইখানে দেখো, এই ক্লোরিনে 18টা ইলেকট্রন আর 17টা প্রোটন, এমন না? হ্যাঁ। এখন তুমি চিন্তা করতে পারো, ভাইয়া এখানে আমার তো ইলেকট্রন সংখ্যা যেহেতু বাড়ছে, তার মানে আকর্ষণ বল তো আরো বাড়বে, যেহেতু চার্জ বাড়তেছে। ইউ আর রাইট অ্যাকচুয়ালি, বাট এখানে আরেকটা ঘটনা ঘটতেছে। এই যে একটা ইলেকট্রন যে বাড়ছে, এটা কি সর্ববস্তু শক্তি স্তরে বাড়ছে না? সো তাহলে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ না? সেম চার্জ একে অপরকে কি করে? বিকর্ষণ করে। সো এখানে ইলেকট্রন বিকর্ষণের জন্য একে অপরকে বিকর্ষণ করে এরা বেশি জায়গা নিয়ে থাকে, বুঝছো? বেশি জায়গা নিয়ে থাকে। দ্যাটস ওয়াই খুব সিম্পলেস্ট জিনিসটা হচ্ছে যে এখানে আকারটার কথা তুমি বুঝছো। তাহলে আমরা এখান থেকে একটা কথা, মানে কনক্লুশন টানতে পারি যে মৌলের তুলনায় তার ক্যাটায়ন ছোট হয়। ছোট না? দেখো তো, ক্যাটায়নটা হয়েছিল ছোট, মৌলটা হয়েছিল বড়। ক্যাটায়ন ছোট এবং অ্যানায়ন কি হয়েছে দেখো তো, অ্যানায়ন বড় হয়। ডান। ওকে, এবার যদি আমি তোমাকে বলি, এই যে এদের ভিতরে একটু লিস্ট করো তো, N3 মাইনাস, F মাইনাস, সোডিয়াম প্লাস, নিয়ন, O2 মাইনাস, এই যে কয়েকটা মৌল দিলাম, এই কয়টা মৌলের ভিতরে তুমি কাইন্ডলি আমাকে লিস্ট করে দাও যে কে বড় কে ছোট হবে। তুমি একটা সিম্পলেস্ট টেকনিক খালি ফলো করো, যেখানে প্রত্যেকটার 10টা করে আসলে কি আছে, ইলেকট্রন আছে, মানে ইলেকট্রন সংখ্যাটা কাইন্ড অফ ফিক্সড। তার মানে আমাকে আকার দেখতে হবে এখন, ইলেকট্রন সংখ্যা যদি ফিক্সড হয়, ইলেকট্রন সংখ্যা ফিক্সড, তাহলে প্রোটনের সংখ্যার উপর পরিবর্তন করে প্রভাবশালীতাকে ইলেকট্রন হচ্ছে নাকি প্রোটন হচ্ছে সেটা ঠিক হবে। ইলেকট্রন সংখ্যা তো ফিক্সড। এখন প্রোটন সংখ্যা, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কয়টা? 7টা। ফ্লোরিনের কয়টা ভাই? 9টা। সোডিয়ামের কয়টা ভাই? 11টা প্রোটন। আর নিয়নের কয়টা ভাই? 10টা প্রোটন। আর এটার কয়টা? 8টা প্রোটন। তাহলে প্রোটন সব থেকে কম প্রভাবশালী এক্স্যাক্টলি কোথায়? এই যে এখানে না? তাহলে তো এই সব থেকে বড় হবে, কারণ ইলেকট্রন সংখ্যা তো সবার সেম। তাহলে প্রোটন যেখানে সব থেকে কম প্রভাবশালী, সে হবে হচ্ছে সব থেকে বড়। তাহলে আমি এটা লিস্ট দিয়ে দিলাম, N3 মাইনাস হবে হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে ডট 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 যাবে, এবং সোডিয়াম প্লাস হবে হচ্ছে ভাই সব থেকে ছোট। বাদ বাকি মধ্যের গুলা তুমি সাজায় ফেলবা, পারবা না? সহজ। ওকে,
চলো তাহলে আমরা নেক্সট আমাদের যে আছে সেটাতে যাই। সেটা হচ্ছে আমাদের মৌলের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আমি এটা কেন বলি, কারণ এগুলা ডিরেক্ট সংজ্ঞার ভিতরে চলে আসে। সংজ্ঞা মানে ডেফিনেশন এবং ডেফিনেশনটা মনে রাখবা। আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির ডেফিনেশনটা মনে রাখাটা খুব সহজ, খুবই সহজ। জিনিসটা হচ্ছে আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। বাট এটা লিখলে তুমি 1 মার্ক পাবা না। তোমাকে লিখতে হবে কি, কোন একটা মৌলের গ্যাসীয় অবস্থায়, ফার্স্ট অফ অল বিক্রিয়া হয় সব থেকে বেশি কোন অবস্থায়, গ্যাসীয় অবস্থায়। দ্যাটস ওয়াই কোন একটা মৌল ধরে নিলা তোমার আমার পছন্দের মৌল সোডিয়াম, সোডিয়ামের গ্যাসীয় অবস্থায়, তার মানে তুমি তার ভৌত অবস্থাটা দিয়ে দাও গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে, এখন একটা ইলেকট্রন আদান প্রদান হলে কোন স্তরে হয়, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। তাহলে কোন একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন, তার মানে এটা আসলে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন নাকি 1 মোল, 1 মোল পরিমাণ ইলেকট্রন, একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন অপসারণ করে, হ্যাঁ অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে, একে এই যে সোডিয়ামটাকে আমরা একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলি হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি। এখন তুমি বলো শক্তির প্রয়োজন হচ্ছে, তার মানে তুমি শক্তি দিচ্ছ, বেসিক্যালি তুমি তো শক্তি পাচ্ছ না। তাহলে তুমি যেহেতু শক্তি দিচ্ছ তার মানে বিক্রিয়াটা অবভিয়াসলি তাপহারী, এবং তাপহারী বিক্রিয়াতে ডেল এইচ এর মানটা কেমন হয় বলো তো ভাই, পজিটিভ ভ্যালু হয়, যেহেতু এটা তাপহারী বিক্রিয়া। এই হয়ে যাচ্ছে তোমার টোটাল ওভারঅল কথা। দেখো একই সাথে তোমার হচ্ছে সংজ্ঞা এবং উদাহরণ সবই কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জির মানে সংজ্ঞা কি বলবো, কোন একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলি হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি। দেখি আমরা মিলে কিনা। গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। দেখো মিলবে না কেন। এখন দেখো প্রথম আয়নীকরণ শক্তি মানে ফার্স্ট ইলেকট্রনটা যখন ত্যাগ করতেছে, তাহলে এটার জন্য কি দ্বিতীয় আয়নীকরণ শক্তি হয় না, বেসিক্যালি এটা অনেক শক্তি প্রয়োজন হয় আর প্রয়োজন পড়ে না। বাট ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, এই একটা ইলেকট্রন ত্যাগ করে প্রথমে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে, তারপরে ম্যাগনেসিয়াম প্লাস আবার আরেকটা ইলেকট্রন ত্যাগ করে, দিয়ে আবার সে কি হবে, ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে। মানে যত আয়নীকরণ শক্তি হোক না কেন এটা ধাপে 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 1 মোল 1 মোল 1 মোল করে যাবে আর কি, বিষয়টা এরকম, বুঝছো? এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। ক্লিয়ার জিনিসটা? এই হচ্ছে ওভারঅল আলাপ এখানকার। ডান? ওকে। দেখো 1 মোল চার্জ নিরপেক্ষ পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে শিথিলভাবে যুক্ত ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল আয়নে সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় যে শক্তি সেটাকে প্রথম আয়নীকরণ শক্তি বলতেছে। মানে প্রথম আয়নে পরিণত করার জন্য যে শক্তি, এটা প্রথম আয়নীকরণ শক্তি। এখানে এটা প্রথম আয়নীকরণ শক্তি, এটাকে বলবো আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন এই আয়নীকরণ শক্তির হিসাবটা কেমন ছিল, বাম থেকে যখন ডানে যাবা তখন এটার মানটা হচ্ছে বৃদ্ধি পাবে, উপর থেকে যখন নিচে আসবা তখন এর মানটা হ্রাস পাবে। এখন আয়নীকরণ শক্তির মান যার যত, এখানে আমি একটা সিম্পল লিখে ফেলি, আয়নীকরণ শক্তির মান যার যত কম সে তত সক্রিয় মৌল। আয়নীকরণ শক্তির মান যার যত কম সেটা হচ্ছে তত সক্রিয় একটা মৌল। ক্লিয়ার? ওকে। এই যে উদাহরণ ম্যাগনেসিয়াম প্লাস, এটা হচ্ছে তার প্রথম আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি মানে তাপহারী বিক্রিয়া, তাপ শোষিত হয়। তোমরা ইতিমধ্যে পারমাণবিক আকারের সাথে পরিচিত হইছো। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমে, ব্যাসার্ধ ছোট হয়ে যায়, মানে আকর্ষণ বল অবশ্যই বেড়ে যাবে। তাহলে ওখান থেকে একটা ইলেকট্রনকে সরাতে অবশ্যই বেশি শক্তি লাগবে, এটাই বলা হচ্ছে। ব্যাসার্ধ কমে যায়, ফলে ইলেকট্রন শেষ কক্ষপথ হতে সরাতে অধিক শক্তির প্রয়োজন হয়, কারণ আকর্ষণ বল বেড়ে যায়। এখন এই আয়নীকরণ শক্তির কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, যে অসামঞ্জস্যতাগুলো আসলে ইলেকট্রনের ওই যে আমাদের স্থিতিশীলতা, যে ইলেকট্রন বিন্যাস আছে, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, সেটার জন্য হয়। ওইটা যদি আমি একটু দেখি, তাহলে একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে, হ্যাঁ, আর একই শ্রেণীর মৌলের ক্ষেত্রে, একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে দেখো কি বলে। একই পর্যায়ভুক্ত মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় পর্যায়ের বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির সাথে সাথে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর ইলেকট্রনের আকর্ষণ বলটা বৃদ্ধি পায়। তাই সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে যখন আমি ইলেকট্রন সরাতে চাইবো আমার বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে, তাই আয়নীকরণ শক্তির মানটা বাড়ে। ওকে, আচ্ছা। এখন যদি একই শ্রেণীর কথা ভাবো তুমি, তাহলে যত তুমি নিচে নামবা নতুন নতুন একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে, তার মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়তেছে। নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়লে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর যে আকর্ষণ বল সেটার পরিমাণটা কমবে না? ওটা যদি কমে তাহলে খুব সহজে একজনকে অপসারণ করানো যাবে, অল্প শক্তিতেই অপসারণ হয়ে যাবে। অল্প শক্তিতেই অপসারণ হয়ে গেলে আমার আয়নীকরণ শক্তির মান ওখানে কম। সিম্পল, ঠিক আছে? এই কথা এখানে বলা। পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে নিউক্লিয়াস হতে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন
কি বেড়ে যায়? দূরত্ব বেড়ে যায়, ফলে আকর্ষণ বল কমে যায়, তাই খুব সহজে একজনকে সরানো যায়। এখন ইলেকট্রন বিন্যাস জনিত কারণে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে এখানে আয়নিক আয়নিক আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম, আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম অক্সিজেনের তুলনায় এর তুলনায় এর। সো এই আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমগুলো আমরা যদি একটু দেখি, ঠিক আছে? এই যে আয়নীকরণ শক্তি, নাইট্রোজেন আর অক্সিজেনের কথা বলছে, এই যে এই ব্যতিক্রম তুমি একবার রিডিং দিলেই হবে, আমি খালি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আমার এই স্লাইড দেখলে এনাফ তোমার জন্য। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আসলে কি কি আছে? জিনিসটা হচ্ছে একই পর্যায়ের যদি আমি কয়টা মৌলের কথা বলি, ধরনা হচ্ছে এই 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 বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে না হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। সো আমরা বেসিক্যালি বলবো হচ্ছে এই যে এই জোড়া, এই জোড়া, এবং আমাদের বেসিক্যালি এই জোড়া, এই জোড়া, এই জোড়াগুলোর ভিতরে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। মানে হওয়া উচিত ছিল কি, যেটা হওয়া উচিত ছিল সেটাকে আমরা লিখতেছি হচ্ছে রিল, আর যেটা হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিয়েল, মানে যেটা আসল। ঠিক আছে, যেটা আসল। ওকে, সো রিল আমরা যদি এই জিনিসটা লিখি, বেরিলিয়াম বোরন, বেরিলিয়াম বোরন, ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে আমাদের নাইট্রোজেন অক্সিজেন, আর হচ্ছে আমাদের ফসফরাস সালফার। তাহলে হওয়া উচিত ছিল কি বলতো, পর্যায়ক্রমে বাম থেকে ডানে গেলে কি হয়, ইলেকট্রন বিন্যাসের জন্য আয়নীকরণ শক্তির মানটা বাড়ে, তার মানে হওয়া উচিত ছিল এরকম, এরকম। বাট এটা আসলে হয় না, এটা আসলে টু বি অনেস্ট হয় না, এটা হয় না। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে যে জিনিসটাকে একটু করে ফেলি তো। আচ্ছা, আগে হচ্ছে যে এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করি, নাহলে হচ্ছে শুধু শুধু আমার আরেকবার লেখা লাগবে, বুঝছোই তো তুমিও, তাই না? আচ্ছা, হওয়া উচিত ছিল কি এরকম, 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 বাট যেটা আসলে হয় না। হয় আসলে কি তাহলে? হয় হচ্ছে বেসিক্যালি এটা, এটা, এটা হচ্ছে হয়। এদের আয়নীকরণ শক্তির মানটাই বেশি, তার মানে এটা ব্যতিক্রম, এবং এই চার জোড়া তোমাকে পড়লেই হয়েছে। এখন কেন ব্যতিক্রম? ইলেকট্রন বিন্যাস জনিত কারণে, ইলেকট্রন বিন্যাস জনিত কারণে, ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা জনিত কারণে। ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা জনিত কারণে। ঠিক আছে, আচ্ছা, সো জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে এমন যে ইলেকট্রন বিন্যাস জনিত কারণে স্থিতিশীলতা, যেটা বেরিলিয়াম 4, বেরিলিয়াম 4। ওকে, সো আচ্ছা আমরা ওই যে ওই ডট না দিই, না হলে আবার মনে হয় যে এটা অন্য কিছু বোঝায়। সেটা কেমন হয়? 1s2 2s2। এখন যদি আমি এটাকে সেম টু সেম নেই হচ্ছে আমাদের বোরন 5, তাহলে জিনিসটা কেমন হয় ভাই? জিনিসটা হয় হচ্ছে আমাদের 1s2 2s2 2p1, এমন হয়। দেখো তো, এখানে সর্ববহিত শক্তি স্তরটা ফুলফিল্ড, বাট এখানে সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে না, মানে 2s2 তো ফুলফিল, বাট এই ইলেকট্রনটা অযুগ্ম অবস্থায় আছে না। তাহলে প্রথম আয়নীকরণ শক্তির হিসাবটা যদি আমরা চিন্তা করতে যাই, যে এই একটা ইলেকট্রনকে আমরা সরাবো, এটাকে সরানো বেশি সহজ না এটাকে সরানোর তুলনায়? সিম্পলি ইয়েস, এ থেকে সরানো যেহেতু বেশি সহজ, দ্যাটস ওয়াই এটার আয়নীকরণ শক্তির মানটা কম। এখানে যে ব্যাখ্যাটা, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের জন্য সেম ব্যাখ্যা, সেম ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের জন্য। ওকে, এই অযুগ্ম ইলেকট্রনকে সরানো বেশি সহজ, অযুগ্ম ইলেকট্রন সরানো সহজ, সিম্পলি ডান। ওকে, সেম ভাবে যদি তুমি চিন্তা করো, আমরা যদি হচ্ছে যে কার কার জন্য চিন্তা করবো, নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনের আমাদের কত? 7। সো নাইট্রোজেনের যেটা 7 সেটা হচ্ছে 1s2 2s2 2p3। পরে যদি তুমি অক্সিজেনের কথা বলো, অক্সিজেনের হচ্ছে 8। সো অক্সিজেনের হিসাবটা করলে এটা আসে হচ্ছে 1s2 2s2 2p4, 2p4। একটু এদিক দিকে লক্ষ্য করো, এখানে এই অরবিটালটা p3, যে অরবিটালটা আছে, এই p3 অরবিটালটা কি হাফ ফিল্ড না? আর এটা কি পার্শিয়ালি ফিল্ড। তুমি মাথায় রাখবা, হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটাল, মানে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল হচ্ছে বেশি স্থিতিশীল। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা কথা লিখি আর কি, অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, বাকিগুলো কিন্তু অতটা স্থিতিশীল না। অরবিটাল বেশি স্থিতিশীল, অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল হচ্ছে বেশি স্থিতিশীল। ঠিক আছে, আর
অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল হচ্ছে বেশি স্থিতিশীল এবং অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কম স্থিতিশীল। অন্যান্যগুলোকে আমরা বলি হচ্ছে আংশিক পূর্ণ, পার্শিয়ালি ফিল্ড। অর্ধপূর্ণর থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, সেটাকে আমরা বলবো আংশিক পূর্ণ। যেমন এটা হচ্ছে আংশিক পূর্ণ, তাহলে এটা তো অবভিয়াসলি বেশি স্থিতিশীল। এটা বেশি স্থিতিশীল, তার মানে সেখান থেকে ইলেকট্রন বের করতে আমাদের অবশ্যই বেশি শক্তি লাগবে। আর এই যে দেখো, এটা হচ্ছে কি আংশিক পূর্ণ, এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা হচ্ছে কি ভাইয়া আংশিক পূর্ণ। তার মানে অবভিয়াসলি আমার কোনটা বেশি স্থিতিশীল? এটা বেশি স্থিতিশীল, সরি এই যে আমাদের অর্ধপূর্ণটা বেশি স্থিতিশীল, তাহলে ওখানে শক্তি বেশি লাগবে, আর এখানে কি লাগবে? শক্তি কম লাগবে। দ্যাটস ওয়াই আর আয়নীকরণ শক্তির মানটা কম, অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা কম। ক্লিয়ার? এই সেম ব্যাখ্যাটা তুমি ফসফরাস এবং সালফারের জন্য অ্যাপ্লাই করতে পারবা, কারণ তাদের সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মানটা সেম। ডান? এই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তির মধ্যে এক্সেপশন, যাবতীয় আলোচনা। আর কিছু থাকবে না আয়নীকরণ শক্তির থেকে ইনশাল্লাহ। এই টাইপের কোশ্চেনগুলো খ প্লাস গ ঘ সব জায়গার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইনক্লুডিং এসকিউ, তোমাদের তো এসকিউ আছে, সো ইনক্লুডিং এসকিউ সবগুলো এখানে গুরুত্বপূর্ণ। এরপরে যদি চলে আসি আমাদের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইএ বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এক্স্যাক্ট আমাদের যে আয়নীকরণ শক্তি পড়লা তার এক্স্যাক্ট উল্টা। জিনিসটা হচ্ছে কোনো একটা মৌলের, বাদবাকি সবকিছু ঠিক থাকবে, গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত হলে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয় বা যে পরিমাণ শক্তির নির্গত হয়, বা তুমি এটাকে বলবা কোনো একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত হয়ে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত হতে, ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলতেছি আমরা আসলে কি? তাকেই বলতেছি হচ্ছে আমরা, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলতেছি আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। আমি আবারও বলতেছি, কোন একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন, তাহলে এখানে ইলেকট্রন কয়টা আসলে? এটা হচ্ছে 1 মোল ইলেকট্রন, একটি করে 1 মোল ইলেকট্রন কোথায় যুক্ত হবে? অবশ্যই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। এবং কোন অবস্থায়? এটা গ্যাসীয় অবস্থায়। দেখো ওর জন্য গ্যাস দেওয়া আছে, গ্যাসীয় অবস্থায় সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত হয়ে তার একক ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে আমরা কি বলতেছি? তার ইলেকট্রন আসক্তি। এখন এখানে শক্তি নির্গত হচ্ছে, দ্যাটস ওয়াই এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডান? ইলেকট্রন আসক্তি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো এখানে বলতেছে একটি পরমাণুকে ইলেকট্রন দান করা হয় তবে পরমাণুটি শক্তি নির্গত করবে, এই ঘটনাটিকে বলা হয় ইলেকট্রন আসক্তি। এক্স্যাক্টলি। সো যে যত দ্রুত ইলেকট্রনটাকে গ্রহণ করতে পারবে সে তত বেশি সক্রিয়। দ্যাটস ওয়াই আমি এখানে একটা কথা বলি যে যার ইলেকট্রন আসক্তির মান যত বেশি সে তত বেশি সক্রিয়। আগের বার আয়নীকরণ শক্তির মানটা কম হইতেছিল, ইলেকট্রন আসক্তির মান যত বেশি সে তত বেশি সক্রিয়, সে তত বেশি, যার ইলেকট্রন আসক্তির মান যত বেশি সে তত বেশি সক্রিয়। ডান? কথাটা মনে থাকবে? মনে থাকে জানো একেবারে ক্লিয়ারলি। ঠিক আছে? ওকে। এখন ইলেকট্রন আসক্তির হিসাবটা তুমি এরকম ভাবে করতেছো, এখানে আমরা ক্লোরিন যেহেতু আণবিক আকারে থাকে, দ্যাটস ওয়াই সেটাকে পরমাণু বানাইছি, দ্যাটস ওয়াই হাফ দ্বারা গুণ করা হয়েছে। এটাকে চাইলে তুমি 2 দ্বারা গুণ করতে পারো, তাহলে এখানে কিছুই থাকবে না, এখানে 2টা ইলেকট্রন হবে, এখানে 2টা ক্লোরাইড আয়ন হবে। ইটস ডাজন্ট বদার, তাহলে তোমাকে এই ডেল এইচ এর মানটা হচ্ছে যে ডাবল দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে? ওকে। সো এই ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির মধ্যে একটা ব্যতিক্রম থাকে, সেটা হচ্ছে কেবলমাত্র আমাদের কোথায় বলো তো? হ্যালোজেনে। তুমি কোন সিরিয়ালটা জানো? তুমি জানো হচ্ছে বাম থেকে ডানে গেলে এটা হচ্ছে আমাদের বৃদ্ধি, উপর থেকে নিচে আসলে এটা কি? হ্রাস। যদি তাই হইতো তাহলে কিন্তু এখানে ফ্লোরিনের হয়তো সব থেকে বেশি, ক্লোরিনের হয়তো কম, বাট এই দুজনের ভিতরেই জাস্ট এক্সচেঞ্জ হয়ে যায়, ব্রোমিন আর আয়োডিনের ভিতরে না। ডান? এর ভিতরে এক্সচেঞ্জটা হয় এবং এটা তোমার কোশ্চেনের ভিতরে চলে আসছে, তুমি লিখে নিতে পারো। এখানে আমি যা যা বলছি তাই বলা আছে এখানে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি, এগুলাই কথা বলছে। বাট এই যে এই ব্যতিক্রমটা, এটা কেন, এক্স্যাক্টলি কেন, সেটা তোমার কোশ্চেনের ভিতরে ইনশাল্লাহ চলে আসছে। এবং দেখো এখানে তুমি যদি লক্ষ্য করো, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে এবং বিপরীতভাবে পারমাণবিক ব্যাসার্ধের মান বাড়লে ইলেকট্রন আসক্তির মানটা কমে। এমন হয়ে আছে ইস্যুটা। নো ইস্যুস, এটা তুমি পারো আমি জানি। বাট এই ঘটনাটা কেন ঘটে, এই রিলেটেড কোশ্চেনটাই মেইনলি তোমার কাছে আসবে। ঠিক আছে? চলো আমি যদি সেই জিনিসটা একটু বলে দিই যে আসলে কেন ঘটে। ওকে, আচ্ছা। সো আগে ওইটা বলে দিই, তারপরে হচ্ছে ওটার সাথে আরেকটা জিনিস টেনে নিব। এখানে ইলেকট্রন আসক্তির কথা বলা হয়েছে, ইলেকট্রন আসক্তির কথাই আমরা বললাম, এটা আমাদের হয়ে গেছে কাইন্ড অফ। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সম্পর্কে একটু কথা বলা হয়েছে, সেটাও আমি বলবো, কোনো সমস্যা নাই। এখানে আসো যে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, ইলেকট্রন অ্যাফিনিটি ব্যতিক্রম।
ইলেকট্রন অ্যাফিনিটির যে ব্যতিক্রমটা চলো সেটা একটু আলোচনা করে ফেলি। মানে আমাদের হওয়া উচিত ছিল ই এ, বাম থেকে ডানে কি আসলে বৃদ্ধি, উপর থেকে নিচে আসলে কি হ্রাস, না হ্রাস। তাহলে আমরা কি জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এমন। তাহলে সব থেকে বেশি হওয়ার উচিত ছিল কার? এর। বাট এটা হয় না, হয় হচ্ছে আসলে কার সব থেকে বেশি? ক্লোরিনের, তারপরে ফ্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিনের। বেসিক্যালি হয় হচ্ছে আসলে এইটা, ঠিক আছে? সব থেকে বেশি হয় হচ্ছে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। হোয়াই? এই দুজনের ভিতরে চেঞ্জ হয়ে যায় কেন? কোশ্চেনটা হচ্ছে এখানে এই দুজনের মধ্যে চেঞ্জ হয় কেন, অন্য কোথাও চেঞ্জ হলো না? জিনিসটা হচ্ছে এখানে দুইটা কাজ ইম্প্যাক্ট, মানে দুইটা ইম্প্যাক্টফুল জিনিস আছে বা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব ভালো করে বুঝবা। আর একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের দূরত্ব। নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের দূরত্ব, স্তরের দূরত্ব, শক্তি স্তরের দূরত্ব। আচ্ছা, সো চলো আমি জিনিসটা যদি একটু দেখাই দিই তোমাদেরকে ক্লিয়ারলি, তাহলে জিনিসটা আমরা এরকম ভাবে বলতে পারি। আমরা এখন ফ্লোরিনকে ড্র করব। হুম, ওকে, সো ফ্লোরিনকে আমরা ড্র করলাম। ধরো এটা হচ্ছে ভাই আমাদের ফ্লোরিন। ফ্লোরিন ইলেকট্রন কয়টা? প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে হচ্ছে আমাদের 5টা, সরি 7টা, 7টা, 7টা। ক্লোরিনকে যদি ড্র করি, প্রথম শক্তি স্তরে হচ্ছে আমাদের 2টা, পরের শক্তি স্তরে কয়টা আমাদের? 8টা, তাহলে 10টা হইলো। হ্যাঁ, 10টা হইলো। আর তারপরে শক্তি স্তরে হচ্ছে আবার হচ্ছে আমাদের 7টা, 7টা এমন, ঠিক আছে? এখন ব্রোমিন আয়োডিন ড্র করলে হবে, বাট ওটা তো তোমাকে চাইবে না, তোমাকে জাস্ট ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে চাইবে। সো একটা জিনিস দেখো, ফ্লোরিনের সর্ববস্তু শক্তি স্তর কোনটা? ফ্লোরিনের সর্ববস্তু শক্তি স্তর হচ্ছে চার্জ ঘনত্ব। যদি আমরা চিন্তা করি তাহলে এখানে এখানে ছোট জায়গা, ছোট জায়গা, বা তুমি সিম্পলি বলতে পারো হচ্ছে 2 বাই হচ্ছে 7টা চার্জ, 7টা চার্জ আছে না, 7টা ইলেকট্রন। আর ক্লোরিনের কথা যদি চিন্তা করো, এখানে হচ্ছে অ্যাটলিস্ট কার থেকে? ক্লোরিনের থেকে বড়, তার মানে হচ্ছে বড় জায়গা, বা 3 বাই হচ্ছে যে কয়টা? 7টা চার্জ। তাহলে চার্জ ঘনত্বটা এক্স্যাক্টলি বেশি হবে কোথায়? চার্জ ঘনত্ব, ইলেকট্রনের যে চার্জ ঘনত্ব সেটা কোথায় বেশি হবে? ফ্লোরিনে না? দ্যাটস ওয়াই আমরা বলতে পারি চার্জ ঘনত্ব অবভিয়াসলি ফ্লোরিনের হচ্ছে বেশি, কার তুলনায়? ক্লোরিনের তুলনায় চার্জ ঘনত্বটা বেশি। চার্জ ঘনত্ব যখন বেশি হয়ে গেছে ফ্লোরিনের, তখন তুমি সিম্পলি এখন চিন্তা করতে পারো যে এখন একটা ইলেকট্রন যখন সর্ববস্তু শক্তি স্তর থেকে আসলে এসে যুক্ত হতে চায়, তখন ফ্লোরিনটা এই ইলেকট্রনকে কাছে টেনে নেওয়ার বদলে কিছুটা বিকর্ষণ করে বসে। বাট ক্লোরিনটা এটাকে ইজিলি ইনকর্পোরেট করতে পারে। ক্লোরিনটা কি করতে পারে? এই ইলেকট্রনটাকে ইজিলি ইনকর্পোরেট করতে পারে। দ্যাটস ওয়াই ক্লোরিনের এইটা বেশি, ক্লোরিন হচ্ছে ইলেকট্রন আসক্তির পরিমাণটা বেশি। এখন যদি তাই হয় ভাইয়া, তাহলে তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমার তো বৃহৎ জ্ঞানে আরেকটা কোশ্চেন আসতেছে, ব্রোমিন তো হচ্ছে আরো বড়, ব্রোমিনে নিশ্চয়ই 4 বাই 7টা ইলেকট্রন থাকবে, মানে আরো বড় জায়গা, আরো বড় জায়গা। আয়োডিন তো হচ্ছে ভাই আরো বড়, তাই না? আয়োডিনে তাহলে কি দোষ করলো? আয়োডিন তো হচ্ছে ভাই আরো বড়, আয়োডিন তো আরো বড় জায়গা, ওখানে আরো বড় জায়গাতে 7টা ইলেকট্রন, ওখানে তো চার্জ ঘনত্ব আরো অনেক কম, তাহলে ওরা আরো বেশি দ্রুত টেনে নেওয়ার কথা ছিল। কোশ্চেন করতেই পারো। বাট দ্য থিং ইজ, আমি তো তোমাকে বলছি এখানে আসলে দুইটা ফ্যাক্টর কাজ করে। কয়টা ফ্যাক্টর? দুইটা ফ্যাক্টর কাজ করে। যখন আমি ফ্লোরিন আর ক্লোরিনের কথা হিসাব করতেছি, তখন বেসিক্যালি আসলে আমাদের এদের আকার তো অবশ্যই বড় ক্লোরিনের, বাট খুবই বড় না। কারণ এদের সর্ববস্তু শক্তি স্তর কি বলতো? 2p না? 2 এর পরেই তো হচ্ছে যে ভাইয়া 3s 3p। তুমি বলো তো 2 এর পরে কি 2 এর d আছে, 2 এর f আছে? নাই। দ্যাটস ওয়াই এখানে আকারটার চাইতে চার্জ ঘনত্বটা বেশি ইম্প্যাক্টফুল হয়ে যায়। বাট যখন তুমি 3 থেকে ব্রোমিনে যাবা 4 এ, 3s 3p, তারপরে তো ভাই 3d এর 10টা ইলেকট্রন পার করতে হবে, তারপরে তো তুমি 4s আর 4p তে যেতে পারবা। ঠিক আছে, এরকম ভাবে ব্রোমিন থেকে যখন হচ্ছে তুমি আয়োডিনে যাবা, তখন 4 এর 4s 4p 4d 4f পার করতে হবে, তারপরে না তুমি 5 এ যেতে পারবা। তাহলে এখানে আকারটা অবভিয়াসলি একটা বড় ম্যাটার। এখানে নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের দূরত্বটা অবভিয়াসলি অনেক বড় ম্যাটার। এখানে চার্জ ঘনত্ব কমাতে যে, এই ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে চার্জ ঘনত্ব কমাতে যে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি বাড়ায় দেয়। সো যেহেতু নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি বাড়ায় গেছে, তার মানে এখন সহজে কাছে টেনে নিবে না। দ্যাটস ওয়াই এদের ইলেকট্রন শক্তির মানটা আরো অনেক কম হয়। ক্লিয়ার? বোঝা গেছে? ডান? এই কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে চার্জ ঘনত্বটা বেশি ম্যাটার পড়ে, কারণ ওই যে বললাম 2 এর পরেই তো 3 শুরু হয়। আকারটা বড় আমি জানি, বাট অতটাও বড় না যে আমাদের চার্জ ঘনত্বের থেকে আকারটা ম্যাটার হয়ে যায়। এখানে চার্জ ঘনত্বটাই ম্যাটার। ডান? ওকে, এই হচ্ছে এখানকার ব্যাখ্যা। এরপরে যদি আমি চলে যাই,
তাহলে আমি বলবো যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। এটা একটা খ নাম্বার ফেমাস কোয়েশ্চেন ধরো চলে আসবে যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কেন তাপহারী প্রসেস বা ধনাত্মক। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি কি তাপ উৎপাদী প্রক্রিয়া ছিল না? তো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কেন তাপহারী বা ডেল এইচ এর মানটা এখানে কি, ডেল এইচ এর মানটা এখানে এই ক্ষেত্রে ডেল এইচ এর মানটা হবে হচ্ছে পজিটিভ। ওয়াই? আচ্ছা, এটার কারণটা হচ্ছে দেখো যদি পড়ায় অক্সিজেন হাফ অফ নাও এই একটা ইলেকট্রনকে গ্রহণ করলো গ্যাসীয় অবস্থায়, দেখি সে পরিণত হবে ও মাইনাস গ্যাসে পরিণত হবে না? আচ্ছা, এবার আবার একটা অক্সিজেন, এটাকে এখানে ডেল এইচ এর মানটা আমরা কি দিব? অবভিয়াসলি নেগেটিভ, এখানে তাপ আমাদের উৎপন্ন হচ্ছে। এবার অক্সিজেন আবার একটা ইলেকট্রন, অক্সিজেন আয়নটা, এই অক্সিজেন মাইনাস ও মাইনাস আয়নটা আবার একটা ইলেকট্রনকে গ্রহণ করলো, তারপরে হচ্ছে ও 2 মাইনাসে পরিণত হচ্ছে এবং এটাও গ্যাসীয় অবস্থায়, এখানে ডেল এইচ এর মানটা কি হয়ে যাবে ভাই? পজিটিভ। ওয়াই? কারণটা হচ্ছে এখানে এটাও দেওয়া আছে, ধরো কারণটা হইল যে এখানে একটু লক্ষ্য করো, ও যখন অলরেডি একটা নেগেটিভ চার্জ হইছে, ওখানে তুমি আরেকটা, এখানে আসলে বেসিক্যালি কি করা হয়, আরেকটা ইলেকট্রনকে যুক্ত করতে চাচ্ছ, আরেকটা নেগেটিভ চার্জকে ইনকর্পোরেট করতে চাচ্ছ, আরেকটা নেগেটিভ চার্জকে যুক্ত করতে চাচ্ছ। সেম চার্জ একে অপরকে কি করবে? নরমাল নিয়মে কি রিপিলস করবে, সেম চার্জ একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। বাট তুমি জোর করে তার ভিতরে ঢুকাবাই না, তোমাকে নিতেই হবে ইলেকট্রন, জোর করে দিচ্ছ, তার মানে তোমাকে নিজে থেকে শক্তি প্রয়োগ করতে হবে না? তুমি যদি শক্তি প্রয়োগ করো তাহলে জিনিসটা কি হয়ে গেল? তাপ উৎপাদী থাকলো আর নাকি তাপহারী হয়ে গেল? তাপহারী হয়ে গেল। দ্যাটস ওয়াই ওখানে ডেল এইচ এর মানটা পজিটিভ হয় এবং দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা সবসময় তাপহারী হয়, তোমাকে শক্তি দিতে হবে। ডান? এই হচ্ছে কথা। ডান। আমাদের লেকচার আসলে শেষ, বাট এরা আসলে একটা জিনিসকে কমপ্লিট করে নাই, যেটা আমি অবভিয়াসলি কমপ্লিট করাবো, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন নেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা এটাও তো আমার একটা পর্যায়বৃত্ত ধর্ম। ইলেকট্রন নেগেটিভিটি এই জিনিসটা কি? ইএন। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন নেগেটিভিটি, ইএন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কোনো একটা মৌলের বৈশিষ্ট্য, বাট দেখা যায় এটা যৌগের ভিতরে গেলেই, ঠিক আছে? বৈশিষ্ট্যটাকার মৌলের, বাট দেখা যাবে বা প্রকট হবে কখন? যখন এটা একটা যৌগের ভিতরে যায় তখন। কোনো একটা সমযোজী বন্ধনে শেয়ারকৃত একাধিক ইলেকট্রন, কোনো একটা সমযোজী বন্ধনে শেয়ারকৃত যে দুইটা ইলেকট্রন আছে বা বন্ধনে শেয়ারকৃত দুইটা ইলেকট্রন কোনো একটা মৌল কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। দেখো আমি লিখে দিচ্ছি, কোনো সমযোজী বন্ধনে শেয়ারকৃত বা ভাগাভাগিকৃত ইলেকট্রন দ্বয় কোনো মৌল কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, টেনে নেয়ার যে প্রবণতা, তাকেই বলি আমরা কি? তড়িৎ ঋণাত্মকতা। যেমন ধরো HCl, এই যে বন্ধনে, এটা কিন্তু একটা আয়নিক যৌগ, একটা সমযোজী যৌগ, এরও কাছে ইলেকট্রন আছে, এরও একটা ইলেকট্রন শেয়ার করছে। টু বি অনেস্ট এটা এরকম থাকার কথা ছিল, বাট এটা এরকম থাকে না। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এতটা পরিমাণে বেশি যে ক্লোরিন ইলেকট্রনটাকে এরকম ভাবে টেনে নেয়, যে ক্লোরিন এখানে থাকে হচ্ছে এমনে, হাইড্রোজেনটা এখানে থাকে হচ্ছে এমনে। সো এ আসলে এখন মানে ইলেকট্রন যেহেতু টেনে নিছে, ওর কাছে যেহেতু নেগেটিভ চার্জের পরিমাণটা বেশি, দ্যাটস ও পার্শিয়ালি নেগেটিভ চার্জ হয়, এ পার্শিয়ালি পজিটিভ চার্জ হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন এই তড়িৎ ঋণাত্মকতার উপরে নির্ভর করে আসলে একটা সমযোজী বন্ধন, তারপরে সেখানে আসলে পোলার আয়নের সৃষ্টি হলো বা চার্জের সৃষ্টি হলো, তার মানে এর কিছু একটা আয়নিক কি আছে, বৈশিষ্ট্য রয়েছে। সো এটাই কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। সো তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুগুলা রিক্টার স্কেলের মতন আমাদের কিছু স্কেলের ভ্যালুগুলো আসলে মনে রাখতে হবে, যার মনে রাখতে হবে আমি সেটা লিখে দিচ্ছি। হাইড্রোজেন, তারপর হচ্ছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই কয়টা তড়িৎ ঋণাত্মকতা মনে রাখলেই হবে। তড়িৎ ঋণাত্মকতার মান কেমন হয় সেটাও আমি বলে দিছি। বাম থেকে ডানে গেলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতার মানটা হ্রাস পাবে এবং এখানে কোনো ব্যতিক্রম হয় না। সো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ভাই 2.1, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, অক্সিজেনেরটা এটা মনে রাখতে হবে কিন্তু 3.5, এটা কাজে লাগবে তাই। নাইট্রোজেনেরটা হচ্ছে 3.0, ফ্লোরিন হচ্ছে 4.0, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। ক্লোরিন হলো 3.0, ব্রোমিন হচ্ছে আমাদের 2.9, আয়োডিন হচ্ছে আমাদের 2.8। এই হচ্ছে আলাপ। তাহলে বলো এখানে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল আসলে কে? এই যে এ হচ্ছে আমাদের সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। কি বলতে পারি আমরা এটাকে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। আর দ্বিতীয় সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে আমাদের অক্সিজেন। এটা কি? সেকেন্ড হাইয়েস্ট, দ্বিতীয় সর্বাধিক।
সর্বাধিক। সো এই ছিল তোমার যাবতীয় আলাপ। এখন তুমি সিকিউ কোয়েশ্চেন নিজে সলভ করা শুরু করো, এমসিকিউ কোয়েশ্চেন নিজে সলভ করা শুরু করো, ইনশাল্লাহ উত্তর করতে পারবা। সো যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলা, অনেক অনেক হচ্ছে যে থ্যাংক ইউ। আশা করি জিনিসগুলো সবগুলাই বুঝতে পারছো যে কি কি তোমার এক্স্যাক্টলি হচ্ছে এই চ্যাপ্টারের দরকার, তোমার পর্যায় সারণী থেকে কতটুকু দরকার, পর্যায় সারণীর বাইরে থেকে যতটুকু দরকার সবই বলে দেওয়া হয়েছে। এখন তোমার কাজ নিজের হচ্ছে, আমরা তো সিকিউ সলভিং দিবই, তুমি নিজে হচ্ছে যে টেস্ট পেপার সাপ্লিমেন্টারি তোমার কাছে মেরিজি যাই থাকুক না কেন সেটার উপর নির্ভর করে টোটাল নিজে একটা হচ্ছে মানে সলভ করার চেষ্টা করা। তুমি জাস্ট যা জিনিসটা পাবা সেটা হচ্ছে এই যে এই মৌলগুলোকে প্রথমে শনাক্তকরণ করতে হবে, এখানে কিছু বৈশিষ্ট্য দিয়ে দিবে বা উপায় দিয়ে দিবে, তারপরে এ ওর সাথে বন্ধন গঠন করা হয়তো বা বলবে গ বা ঘ এর মধ্যে একটা, আর একটা গ ঘ বলবে তাদের যে পর্যায়বৃত্ত ধর্ম, এটা হইতে পারে ধাতব ধর্ম, হইতে পারে হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, বা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি, এটার ভিতরে ব্যাখ্যা জাস্ট। সো অল ইউ নিড টু ডু নোট, রিভিশন এবং নিজে প্র্যাকটিস, আর কিচ্ছু না, নিজে প্র্যাকটিস, তাহলে শেষ। ওকে, সো ডান। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।